মুখ্যমন্ত্রীর রেড করার কোনো অধিকার কি আইনে দেওয়া আছে? আমার তো জানা নেই। যদি উনি সেরকম আইনও বের করতে পারেন তাহলে ভালো। মুখ্যমন্ত্রীর তো কোনো তদন্তকারী সংস্থা না, তার তো কোনো তদন্ত করার অধিকারই নাই। এমনকি তিনি যে পুলিশের মন্ত্রী, সে পুলিশরা তদন্ত করতে পারে, কিন্তু তিনি তদন্ত করতে পারেন না, যদি না কোর্ট তাকে বিশেষভাবে। যে তদন্তকারী সংস্থার লোকেরা সেখানে তদন্ত করতে গিয়েছেন, তারা কেন এটা করতে দিয়েছেন সেটা তারা বলতে পারবে। আমি থাকলে করতে দিতাম না, কারণ আমি সব ফাইল দেখব, তারপরে যদি কারোর কিছু নেওয়ার থাকে না থাকে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমি তদন্ত চালাচ্ছি, তখন কেউ ফাইল নিয়ে চলে যাবে, এটা করা যায় না। ওনার কাছেও তো পুলিশ আছে। ওনার পুলিশের লোকেরা কজন বিজেপি ডাকাতকে ধরেছে, পুলিশের লোকেরা ধরতে পারবে এরকম তো আইন নাই। রাজ্য পুলিশ তো ওনার অধীনে, সিআইডি তো ওনার অধীনে, তারা কজন ডাকাতকে ধরেছে? যদি এক একজন ধরতেন তাহলে বলতাম যে দেখো আমরা ধরেছি। বিভিন্ন ক্ষেত্রে এই যে ইডির সক্রিয়তা এই বিষয়ে প্রশ্নচিহ্ন থেকে গেছে এবং আজকে একেবারে কিছুক্ষণ আগে থেকে আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, একেবারে আইপ্যাকের যে কর্ণধার তার বাড়িতে একেবারে ইডি পৌঁছে যায়, তারপর আইপ্যাকের অফিস এবং মুখ্যমন্ত্রী যে অতি তৎপরতা, ফাইল, হার্ড ডিস্ক, নথি সব নিয়ে একেবারে কর্ণধারের বাড়ি থেকে তিনি বেরিয়ে এলেন, এই অতি তৎপরতা কিসে? দেখুন, প্রতীক জৈনের বাড়িতে ইডি কোনো তদন্তের জন্য যেতে পারবেন না, রেড করতে পারবে না, এরকম কোনো আইন তো আমার জানা নেই। হয়তো ইডি যেতেই পারে। এখন ইডি যাওয়ার পর মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছলেন, তারপরে আপনারা যেটা বলছেন যে বিভিন্ন জিনিসপত্র ফাইল সমেত সেগুলো নিয়ে তিনি চলে এসেছেন, সেটা ইডির লোকেরা সেগুলো পরীক্ষা করে নিয়ে তাদের দরকার নাই সেই জন্য ছেড়ে দিয়েছে, না না দেখেই মুখ্যমন্ত্রীগুলো ছেড়ে দিয়েছেন, আমি জানি না। যদি দ্বিতীয়টা হয়, অর্থাৎ তিনি কি ফাইল নিয়ে যাচ্ছেন সেগুলো না দেখে ছেড়ে দিয়েছেন, তাহলে সেটা ঠিক কাজ হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সামনে বলছেন যে পার্টির যে তালিকা, ভোটের যে তাদের স্ট্র্যাটেজি সবকিছু নাকি বিজেপি একেবারে স্ক্যান করে নিয়ে চলে গেছে। প্রতীক জৈন তৃণমূল পার্টির কোনো পদে আছেন এরকম আমার জানা নেই। সেক্রেটারি। যদি সেক্রেটারি থাকেন তো তাহলে তার কাছে যে পার্টির কিছু থাকতে পারে, তো সেক্ষেত্রে সেগুলো তার বাড়িতে রেড হলে সে রেড করা যাবে না এরকম তো কোনো আইন নেই যে কোনো একজন ব্যক্তি পার্টির পদে আছেন অতএব তার বাড়িতে রেড করা যাবে না, এরকম আইন আমাদের দেশে নেই। অতএব তার বাড়িতে রেড হতেই পারে। কিন্তু পার্টির ইনচার্জ সব জেনে বুঝে করা হয়েছে স্ট্র্যাটেজি জানার জন্য, বারংবার অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী। পার্টির ইনচার্জের বাড়িতে রেড করা যায় না এই আইনটা তিনি বলে দিলে তো হয়। উনি তো বলেন যে তিনি আইনজীবী, এলএলবি পাস করেছেন, তাহলে আইনটা তো জানার কথা। তো আইনটা বের করে ওদের দেখিয়ে দেন যে দেখো ইনি পার্টির লোক, অতএব পার্টির লোকের বাড়িতে তুমি রেড করতে পারো না, আইনটা দেখে দিই। এরকম কোনো আইন নেই। কিন্তু উনি যদি এখন বিজেপি পার্টি অফিসে গিয়ে রেড করে তখন সেটা ভালো লাগবে তো? উনি মানে কে? মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী রেড করার কোনো অধিকার কি আইনে দেওয়া আছে? আমার তো জানা নেই। যদি উনি সেরকম আইনও বের করতে পারেন তাহলে ভালো। মুখ্যমন্ত্রীর তো কোনো তদন্তকারী সংস্থা না, তার তো কোনো তদন্ত করার অধিকারই নাই। এমনকি তিনি যে পুলিশের মন্ত্রী, সে পুলিশরা তদন্ত করতে পারে, কিন্তু তিনি তদন্ত করতে পারেন না, যদি না কোর্ট তাকে বিশেষভাবে অধিকার দেয়, আদেশ দেয় যে তিনি একটা তদন্ত করে দেখবেন। মুখ্যমন্ত্রী তো পারেন না সেটা। তো যে কথা পারেন না সে কথা বলে লাভ কি? নিজেকে শুধু শুধু অপমান করেন। কিন্তু স্যার সল্ট লেকে যে আইপ্যাকের অফিস রয়েছে সেখানে একেবারে ডিজি রাজীব কুমার তিনি গেলেন এবং মুখ্যমন্ত্রীও সেখানে গেলেন, আমরা দেখতে পেলাম তার কিছুক্ষণ পরে একগুচ্ছ ফাইল নিয়ে সেখানে তার নিরাপত্তা রক্ষীরা এনে সোজা তার গাড়িতে তুলে দিলেন। সেটা যে তদন্তকারী সংস্থার লোকেরা সেখানে তদন্ত করতে গিয়েছেন, তারা কেন এটা করতে দিয়েছেন সেটা তারা বলতে পারবেন। আমি থাকলে করতে দিতাম না, কারণ আমি সব ফাইল দেখব, তারপরে যদি কারোর কিছু নেওয়ার থাকে না থাকে সেটা সিদ্ধান্ত হবে। কিন্তু আমি তদন্ত চালাচ্ছি, তখন কেউ ফাইল নিয়ে চলে যাবে, এটা করা যায় না। কিন্তু ফাইল দেখে নিয়ে তো স্ট্র্যাটেজি জেনে যাচ্ছে ভোটে। দেখুন, ভোটের স্ট্র্যাটেজি জানবে না অন্য কিছু জানবে, ভোটের স্ট্র্যাটেজির নাম করে
অন্য কিছু অপরাধের প্রমাণও তো থাকতে পারে। তো অপরাধের প্রমাণ আছে, সেগুলো ঢাকার জন্য যদি ভোটের স্ট্র্যাটেজির কথা বলে, তার মানে সেটাকে ছেড়ে দিতে হবে এরকম তো কোনো কথা নেই। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলছে যে এই যত কাগজপত্র তিনি নিয়ে যাচ্ছেন আর কি, এই সমস্ত কাগজপত্র যদি এবার নতুন করে তৈরি করতে হয়, তাহলে তো নির্বাচন পেরিয়ে যাবে। দেখুন, মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন। মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ মারা গিয়েছেন কবে? 41 সালে। উনি 6-7 বছর পরে রবীন্দ্রনাথকে দিয়ে গান্ধীজির অনশন ভাঙার ফলের রস খাই। রামমোহন মারা গেছেন 1833-এ। তিনি, আমাদের বিধানসভা হয়েছে 1950-এ। সেই বিধানসভাতে তিনি রামমোহনকে দিয়ে আইন পাশ করিয়ে নিতে পারেন। শেক্সপিয়র, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজনে একসঙ্গে তো দূরের কথা, দুজনে একসঙ্গে কখনো জীবিত ছিলেন না। তিনি তাদেরকে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। এসপ্ল্যানেড মিটিং এ গিয়ে অনায়াসে কোন রকম অনুতাপ সূচনা ছাড়া উনি বলতে পারেন যে ডহর বাবুদের বংশধর আমাদের সঙ্গে দেখা করে। উনি জানেন না যে ডহর কোনো ব্যক্তি নাম নাই, রাজস্থান না। তো আমাদের মুখ্যমন্ত্রী এরকম কথা বলতে তো অভ্যস্ত, অতএব তিনি নতুন কিছু বলছেন এরকম নয়। কিন্তু বিজেপিতে যে এতগুলো ডাকাত আছে, তাদেরকে ধরছে না ইডি সিবিআই। ওনার কাছেও তো পুলিশ আছে। তো ওনার পুলিশের লোকেরা কজন বিজেপি ডাকাতকে ধরেছে? পুলিশের লোকেরা ধরতে পারবে এরকম তো আইন নাই। রাজ্যে পুলিশ তো ওনার অধীনে, সিআইডি তো ওনার অধীনে। তারা কজন ডাকাতকে ধরেছে? যদি এক একজন ধরতেন তাহলে বলতাম যে দেখো আমরা ধরেছি, ওরা ধরছে না। কিন্তু মানি পাওয়ার, মাসেল পাওয়ার ব্যবহার করছে, এইভাবে পার্টি অফিসে ঢোকা অপরাধ, আমি তো মনে করি ক্রাইম। উনি মনে করতেই পারেন, স্বপ্নে ভাবতেও পারেন। তো উনি আইনটা বের করে দেখান না যে এই আইন অনুসারে পার্টি অফিসে ঢোকা অপরাধ, তাহলে তুমি ঠিক। আর কোনো কিছুরই দরকার হয় না, অত অবাক করার কোনো দরকার নেই। উনি শুধু দেখান যে এই আইনের এই ধারা অনুসারে পার্টি অফিসে ঢোকা অপরাধ, বলে দিন। কিন্তু স্যার এত ভয় কিসের মুখ্যমন্ত্রী যে এত অতি তৎপরতার সাথে তিনি যাচ্ছেন? এই কয়লা পাচার কাণ্ড, দু আড়াই বছর আগের যে ঘটনা, এই বিষয়ে যে ইডির তৎপরতা আমরা আজকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র কি কয়লা পাচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িত বলে? শুধু নাম জড়িত বলে নয়, মমতা ব্যানার্জির সঙ্গে অভিষেক ব্যানার্জির সম্পর্ক আপনারা জানেন। তো তার কিছু হয়ে গেলে তো বুকে লাগবে তো। তো সেটা যাতে না লাগে সেটা তো উনি চেষ্টা করবেন। আর এইবার এসআর হয়ে সব মরা মানুষের নাম বাদ যাচ্ছে না, সব অস্তিত্বের লোকের নাম বাদ যাচ্ছে না, এখনো যায়নি। সব নাগরিকত্বের লোকের নামও বাদ যায়নি। নাগরিক নয় এরকম লোকের নাম এখনো আছে। এক ব্যক্তির একাধিক জায়গায় নাম এখনো আছে। কিন্তু যেগুলো বাদ গিয়েছে তাতে মাননীয়া ভয় পেয়ে গিয়েছেন যে এইবার ভোট ট্রেকিং করে যেতেটা অন্তত অতটা সহজ হবে না। সেই জন্য তিনি এখন অনেক অসংলগ্ন কথাবার্তা বলছেন। তাহলে কি শুধুমাত্র অভিষেককে বাঁচাতেই এই একবার প্রান্তিক জৈনের বাড়িতে মুখ্যমন্ত্রী, তারপরে আইপ্যাকের অফিসে সব নথিপত্র গোছাচ্ছেন তিনি? শুধু অভিষেককে বাঁচাতে নয়, নিজেকে বাঁচাতে হবে। এই যে রাজীব কুমারের বাড়িতে যখন তদন্তকারী সংস্থা এসেছিল, রাজীব কুমার মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেগুলো কেসে রাখেননি। এই তো নয় যে সেগুলো নষ্ট করে দিয়েছেন। উনি বুদ্ধিমান লোক, সে প্রমাণগুলো সযত্নে লিখেছেন। মমতা ব্যানার্জি তাকে যদি ভালো পদ না দিতেন তাহলে মমতা ব্যানার্জির বিরুদ্ধে সেগুলো ব্যবহৃতও হতে পারত। মমতা ব্যানার্জি বাধ্য হয়ে ওনাকে ডিজি করেছেন, তো সেগুলো বাইরে আসেনি। তো উনি যেটা করছেন সেটা নিজেকে বাঁচাতে। যদি ওনার বিরুদ্ধে প্রমাণগুলো বের হয়ে যায় তারপর তো ওনাকে জেলে থাকতে হবে। কে জেলে থাকতে চায়? স্যার একেবারেই শেষ প্রশ্ন, এই সল্টলেক আইপ্যাকের যে অফিস, সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কার্যত বলছেন যে আজকে বিকেল 4টের সময় যারা এসআইআর এর কাজ করছে তারা বাদ দিয়ে বিভিন্ন ব্লকে ব্লকে যে সকল মানুষজন আছেন, তারা এই ডাকাত, লুট, চুরি এর বিরুদ্ধে একেবারে প্রতিবাদ করুন, মিছিল করুন, রাস্তায় নামুন। দেখুন, উনি নিজে কি করছেন সেটা জানেন। অতএব তিনি নিজে যা করছেন সেই পরিভাষাগুলো অন্যদের বিরুদ্ধে ব্যবহার করছেন, সেটা স্বাভাবিক। একজন পাগল অন্য লোককে পাগল বলে, একজন
অপরাধী ধরুন যে সকালবেলায় একটা চোর চুরি টুরি করে পুকুরে স্নান করতে যাচ্ছে, কোনো সাধু তপস্যা টপস্যা করে যদি স্নান করতে যাচ্ছে, সাধু কি ভাববে যে এও তপস্যা করে আসছে, আর চোর কি ভাববে যে এ বেটাও চুরি করে এসেছে। তিনি যেরকম সেরকম ভাবছে।